আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমরা আচরণগত মানসিক চিকিৎসা পদ্ধতি বা আচরণগত চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচরণগত চিকিৎসা পদ্ধতিকে বিহেভিয়ারাল থেরাপি বা বিহেভিয়ারাল সাইকোথেরাপি বলে। আচরণগত চিকিৎসা পদ্ধতিটা মূলত বিহেভিয়ারিজম, আচরণবাদ বা আচরণবাদ যে তত্ত্ব আছে তা থেকে উদ্ভূত। এটা হচ্ছে একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ, চিকিৎসাগত পদ্ধতি, যে জিনিসটা মানুষের বাহ্যিক যে আচরণগুলো আছে, যে আচরণগুলোকে অবজার্ভ করা যায়, এই সকল আচরণগুলোকে সংশোধন করা এবং এই বাহ্যিক আচরণগুলোর উপরে নির্ভর করে মানুষের আচরণ সংশোধন করার ক্ষেত্রে এই আচরণগত চিকিৎসা পদ্ধতি কাজ করে থাকে। তো আজকে আমরা আচরণগত চিকিৎসা পদ্ধতি কি এবং এই আচরণগত চিকিৎসা পদ্ধতির ধারাবাহিক যে ইতিহাসে প্রারম্ভিক ইতিহাস এবং ভূমিকা, ওভারভিউ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচরণগত চিকিৎসা পদ্ধতি, ইংরেজিতে এটাকে বলা হয় যে বিহেভিয়ারাল সাইকোথেরাপি। শুরুতে এই আচরণগত চিকিৎসা পদ্ধতির একজাক্ট মূল কোর বিষয় হচ্ছে যে মানুষের যে বাহ্যিক আচরণ আছে, এই বাহ্যিক আচরণকে টার্গেট করে, বাহ্যিক আচরণের উপর নির্ভর করে মানুষের যে ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার, যে সমস্ত আচরণকে সংশোধন করা দরকার, সে আচরণগুলোকে সংশোধন করার চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি মূলত হচ্ছে বিংশ শতাব্দীর শুরু থেকে এই চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে। তার আগে মূলত হচ্ছে সাইকোঅ্যানালাইসিস যেটা ছিল, তার থেকে এই চিকিৎসা পদ্ধতি আরও আধুনিক, আরও বিজ্ঞানসম্মত এবং কার্যকরী। এই চিকিৎসা পদ্ধতির মূল যারা পায়োনিয়ার বলা যেতে পারে, যে তারা হচ্ছেন যে ইভান পাভলভ, যিনি হচ্ছেন একজন বিখ্যাত ফিজিওলজিস্ট, একজন বিখ্যাত সাইকোলজিস্ট, এবং জন ওয়াটসন, বিএফ স্ক্যানার, ওনারা হচ্ছেন যে প্রথম দিকের এই চিকিৎসা পদ্ধতির টেকনিকগুলোকে ডেভেলপমেন্ট করেন। এই চিকিৎসা পদ্ধতির শেষ অংশে এসে 70-এর দশকে, প্রায় 1970-এর দশকে, যে অনেক আধুনিক একটা বিপ্লব সাধিত হয়, সেটা হচ্ছে যে সিবিটি বলে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। অর্থাৎ আগে যেটার অংশেতে শুধুমাত্র বিহেভিয়ারাল থেরাপি ছিল, যে আচরণগত চিকিৎসা পদ্ধতি, তার সাথে কগনিটিভ অংশটি যুক্ত হয়েছে, অর্থাৎ জ্ঞানীয় বা মানুষের চিন্তন অংশটা যুক্ত হয়েছিল। প্রথম দিকের যে অংশটা বিহেভিয়ারাল থেরাপি, সেখানে চিন্তার অংশ ছিল না, শুধুমাত্র বাহ্যিক আচরণ যেটা খালি চোখে দেখা যায়। যেমন কোনো মানুষ কাঁদতেছে, এটা দেখা যাচ্ছে, তার চোখ থেকে পানি পড়তেছে, কোনো বাচ্চা হয়তো দুষ্টামি করতেছে, অ্যাগ্রেসিভ আচরণ করতেছে, হিংসাত্মকমূলক আক্রমণাত্মক আচরণ করতেছে, অন্য কোনো বাচ্চাকে মারধর করতেছে। এই যে আচরণগুলো, যেগুলো খালি চোখে দেখা যায়, এই আচরণগুলোকে কেন্দ্র করে, এই আচরণগুলোকে, যে সমস্ত আচরণগুলো ম্যালঅ্যাডাপটিভ, অর্থাৎ হচ্ছে উপযুক্ত না, যে আচরণগুলোকে আসলে গ্রহণীয় না, অগ্রহণযোগ্য, যে আচরণগুলোকে সংশোধন করা দরকার, এই আচরণগুলোকে কিভাবে সংশোধন করা যায়, শুধুমাত্র এই বাহ্যিক আচরণ, অবজারভেবল বিহেভিয়ারকে টার্গেট করেই এই বিহেভিয়ার থেরাপির প্রথম অংশটি কি কাজ করতো এবং কাজ করতেছে। তারপরে এই থেরাপির ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে ধীরে ধীরে ধারাবাহিকভাবে 1970-এর দশকে এসে শেষের দিকে বিরাট বৈপ্লবিক একটা সাধন, যেটা হচ্ছে যে আরও এখন বর্তমান
সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি মানসিক চিকিৎসা পদ্ধতি, যেটা বেশ কার্যকর অনেক ক্ষেত্রে। সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল সাইকোথেরাপি, যেটাকে বলা হয় সিবিটি। তো আমরা যদি এবার আসি যে এই কগনিটিভ বিহেভিয়ারাল সাইকোথেরাপিটা কিভাবে শুরু হলো, কখন থেকে, এবং কিভাবে ধারাবাহিকভাবে এই থেরাপির উন্নতি সাধন হলো এবং ডেভেলপমেন্ট হলো, তাহলে প্রথমেই শুরু করা যায় যে এই থেরাপি মূলত হচ্ছে 1900 শতকের শুরুর দিকে, মানে 1900 সালের 20 শতাব্দীর শুরুর দিকে প্রথমে বলা যায় যে ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের মাধ্যমে শুরু হয়েছে। যে ইভান পাভলভ, যে রাশিয়ান সাইকোলজিস্ট ছিল, ওনার যে বিখ্যাত যে এক্সপেরিমেন্ট কুকুরের উপরে, সেখান থেকে এই চিকিৎসা পদ্ধতির উদ্বোধন হয়। তো ক্লাসিক্যাল কন্ডিশনিংটা হচ্ছে যে মানুষের যে আচরণ, আমরা দৈনন্দিন জীবনে যে আমাদের বিভিন্ন আচরণগুলা কিভাবে এই আচরণগুলা শেপ হচ্ছে, আচরণগুলা গঠন হচ্ছে, আচরণগুলা তবিয়ত কিভাবে হচ্ছে, এটার যুগান্তকারী একটি আবিষ্কার আসে যে বিখ্যাত রাশিয়ান সাইকোলজিস্ট ইভান পাভলভের হাত ধরে, যিনি একজন নোবেল বিজয়ী অন্যতম একটি আবিষ্কারের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকজন বিখ্যাত সাইকোলজিস্ট, তিনি হচ্ছেন যে স্কিনার। তারপরে মূলত হচ্ছে 1930 থেকে 1940-এর এই দশকের সময়ে ওনার হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, বাচ্চাদের আচরণ, কিশোরীদের আচরণ, মানুষের আচরণ পরিবর্তন এবং আচরণ সংশোধনের ক্ষেত্রে, বিহেভিয়ারাল মডিফিকেশনের ক্ষেত্রে অপারেন্ট কন্ডিশনিংয়ের টেকনিকগুলো খুবই কার্যকর। যেই অপারেন্ট কন্ডিশনিংয়ের যে টেকনিকগুলো, সেগুলো মূলত ফোকাস করে যে কিভাবে কোনো আচরণকে শক্তিশালী করা, অর্থাৎ আরও করা। যেমন কোনো ভালো আচরণকে আমরা আরও বারবার প্রত্যাশা করি, যেমন সত্যবাদিতা, সত্য কথা বলা। তারপরে আবার কোনো এই আচরণগুলোকে কিভাবে ভালো করা যায়, যে কোনো বাচ্চা যাতে নিয়মানুবর্তিতাভাবে চলাফেরা করে, এবং তারপর যেমন আর কিছু আচরণ যে আচরণগুলোকে আমরা ডিক্রিজ করতে চাই, যে আচরণগুলোকে আমরা কমাতে চাই, যেমন মিথ্যা কথা বলা পরিহার করা, এই সংক্রান্ত আচরণগুলো যেগুলো আমরা ডিক্রিজ করতে চাই, এই অপারেন্ট কন্ডিশনিং মূলত এই অপারেন্ট কন্ডিশনের টেকনিকগুলো মূলত এই উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। এগুলো কি করে, এই টেকনিকগুলো একটা শেপ দেয় পরিবেশের সাথে, যে রিইনফোর্সমেন্ট ব্যবহার করার মাধ্যমে এবং পানিশমেন্টের টেকনিকগুলো, অপারেন্ট কন্ডিশনিং এর এই টেকনিকগুলো কখন কিভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের যে টার্গেট বিহেভিয়ার আছে, সেগুলোকে কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি, বাড়াতে পারি, এবং আমরা যেই আচরণগুলোকে কমাতে চাই বা আচরণগুলোকে আমরা চাচ্ছি না, সেগুলোকে আমরা কিভাবে ডিক্রিজ করতে পারি, সেই বিষয়গুলো অপারেন্ট কন্ডিশনিংয়ের যে রিইনফোর্সমেন্ট স্কেজুয়াল আছে এবং পানিশমেন্ট স্কেজুয়াল, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব। সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে তখন এই বাচ্চাদের আচরণ সংশোধন করা যায়। দ্বিতীয়ত তারপরে আসে যে 1950-এর দশকে যে জোসেফ ওলপের আবিষ্কার, যে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন থেরাপি বা টেকনিক, সেটা হচ্ছে মূলত বিশেষ কথা পেয়ারের ক্ষেত্রে, মানে অর্থাৎ হচ্ছে ভয়, পেয়ার বা অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, এই সংক্রান্ত মানসিক সমস্যার চিকিৎসাতে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন টেকনিক অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ। তারপরে 1960-এর দশকে আবিষ্কার হচ্ছে এলিয়ন অ্যান্ড এজরিন, দুজন বিখ্যাত বিজ্ঞানীর। সেটা হচ্ছে যে টোকেন ইকোনমি বাচ্চাদের আচরণকে, অর্থাৎ হচ্ছে ভালো আচরণকে আরো বাড়ানোর ক্ষেত্রে এবং কন্টিনিউ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি থেরাপিউটিক টেকনিক। যে জিনিসটা
ইউজ করা হয় যে টোকেন ইকোনমি, অর্থাৎ হচ্ছে ইকোনমিকে বাস্তবিক ইকোনমি বা টাকার পরিবর্তে একটা টোকেন, একটা অর্থাৎ হচ্ছে এটা প্রতিনিধিত্বমূলক টেকনিক ব্যবহার করার মাধ্যমে তারপরে বাচ্চাদের আচরণ সংশোধন করা। যেমন একটা উদাহরণ হচ্ছে যে কোনো একটা বাচ্চা যখন হোমওয়ার্ক করলো বা বাসায় ভালো কাজ করলো, তখন তাকে তার কাজের উৎসাহ উদ্দীপনা হিসাবে যে বাহবা দেওয়া বা হচ্ছে যে একটা স্টার মার্ক দেওয়া। তো এই যে স্টার মার্কটা, এটা আসলে অ্যাকচুয়ালি ইকোনমিক্যাল যে কস্ট সেটা সরাসরি নিচ্ছে না, কিন্তু তারপরে সে উৎসাহ উদ্দীপনা পাচ্ছে। এভাবে যদি 5টা স্টার তৈরি হয়, তাহলে 5টা স্টারের পরে দেখা গেছে তাকে বলা হলো যে তুমি যদি 5টা স্টার অর্জন করো, তাহলে তোমাকে তোমার যে ফেভারিট যে টয় আছে, যে পুতুল আছে, সেই খেলনা বা পুতুলকে কিনে দিব। তো এই টেকনিকের মাধ্যমে বাচ্চাদের তাদের আমরা যে টার্গেট বিহেভিয়ারকে আরো ভালো চাচ্ছি সেগুলাকে ইনক্রিজ করা যায়। তারপরে হচ্ছে 1960 থেকে 70-এর দশকে যুগান্তকারী যে আবিষ্কার, যুগান্তকারী যে চিকিৎসা পদ্ধতি আছে, যেটা বর্তমানে বহুল প্রচলিত, সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটি আসে যে বিখ্যাত সাইকোলজিস্ট আরন বেক এবং আরেকজন সাইকোলজিস্ট হচ্ছে আলবার্ট আলিজ, জিনার হচ্ছে যে REBT, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি। এনারা দুইজনের হাতে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির উন্নয়ন ডেভেলপমেন্ট হয়। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মূল থিম বা কোর প্রিন্সিপাল হচ্ছে যে আমাদের চিন্তা, আবেগ এবং আচরণ, এই 3টা সার্কেল বলে। তো চিন্তা অর্থাৎ হচ্ছে বিহেভিয়ার, থিঙ্কিং অ্যান্ড হচ্ছে ইমোশন। তো যখন কোনো মানুষের দেখা গেছে যে আমাদের যখন ইমোশন, মন খারাপ হয়, ফলশ্রুতিতে আমরা কি করি, যে ইমোশনের পরে আমাদের চিন্তা হয় বা আমাদের চিন্তা আগে তৈরি হয়। আমাদের চিন্তা হচ্ছে যেমন কখনো খারাপ একটা কিছু হলে, দুঃখ সংবাদ শুনলে আমাদের চিন্তা হয়, তখন আমরা খারাপ ফিল করি। এটার ফলে কি হয়, আমাদের চোখ থেকে পানি পড়ে। এই যে আচরণটা দেখা যাচ্ছে বাহ্যিক, এটা হচ্ছে আচরণ। তো এই যে 3টা সার্কেল, একটা সার্কেল আরেকটা সার্কেলকে প্রভাবিত করে, একটা পরিবর্তন করলে আরেকটি পরিবর্তন হয়। এভাবে আমাদের মেন্টাল যে স্টেটটা, সেটা কিভাবে ভালো করা যায়, এই 3টা সার্কেলের মধ্যে শেপিং করে, এডিটিং করে, সেই বিষয়গুলো দেখানো হয় যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মধ্যে। তারপর একই সময় অনেকটা সময়ে যে 1960 থেকে 1970-এর দশকে আসে যে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস। এই বিষয়টা অত্যন্ত খুব কার্যকরী একটি থেরাপিউটিক অ্যাপ্রোচ, যে জিনিসটা অটিজম স্পেকট্রামের ক্ষেত্রে অত্যন্ত কাজে দেয়। যে জিনিসটা এভরি ছোট ছোট যে আমাদের যে স্কিল আছে দৈনন্দিন জীবনের, এগুলা অটিজম আক্রান্ত শিশুরা কিভাবে অর্জন করতে পারে, খুবই ক্ষুদ্র মাইক্রো লেভেলে গিয়ে খুবই ছোট ছোট স্কিলগুলোকে খুব ডিটেলস ভাবে বিস্তারিতভাবে ভেঙে কিভাবে বাস্তবিক জীবনে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো এই পদ্ধতিতে কাজ করে। মূলত হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির আগ পর্যন্ত অনেকটা বলা যায় যে সেগুলো ছিল যে এই সিবিটির প্রথম ওয়েভ। সিবিটিকে তার ইতিহাসের কার্যক্রম অনুযায়ী, ডেভেলপমেন্টের ধারাবাহিক অনুযায়ী 3টা ওয়েভে ভাগ করা হয়: ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ। তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির আগ পর্যন্ত যে অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, এগুলোকে প্রথম ওয়েভ ধরা যায়। তারপরে দ্বিতীয় ওয়েভ হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, তারপরে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি REBT। তারপরে থার্ড ওয়েভ হচ্ছে যে আসে যে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, অ্যাক্ট বলা হয় যাকে, সেটা 1980-এর দশক থেকে 1990-এর দশকে যে জিনিসটা বিখ্যাত সায়েন্টিস্ট স্টিভেন সি হাইসের হাত ধরে এসেছে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি থেকে আরও আপডেট এবং আরও যেখানে মানুষের চিন্তা এবং ফিলিংসগুলোকে একত্রিত করে
মানুষের ভ্যালু এবং মূল্যবোধ ইত্যাদিকে সংযোজন করে একটি আপডেট চিকিৎসা পদ্ধতি। তারপরে হচ্ছে যে 1990-এর দশকে আরেকটি বিখ্যাত চিকিৎসা পদ্ধতি, সেগুলো হচ্ছে ডাইলেকট্রাল বিহেভিয়ারাল থেরাপি, যেটাকে বলা হয় ডিবিটি। তো ডিবিটিটা অত্যন্ত কার্যকর। সিবিটির আরেকটু আপডেট ভার্সন বলা হয়, থার্ড ওয়েভে যেটা আসছে। বিশেষ করে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যারা আক্রান্ত, তাদের বিভিন্ন মানসিক সমস্যা সমাধানের ক্ষেত্রে, ফ্যামিলি সমাধান, বিভিন্ন মানসিক সমাধানের ক্ষেত্রে ডিবিটি অত্যন্ত কার্যকর। তো এই অ্যাক্ট বা অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি এবং ডাইলেকট্রাল বিহেভিয়ার থেরাপি সহকারে থার্ড ওয়েভে আরও অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে, যেমন মাইন্ডফুলনেস বেসড কগনিটিভ থেরাপি আছে, তারপরে আছে যে এক্সটেন্ডেড বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন, তারপরে আছে যে মেটাকগনিটিভ থেরাপি, তারপর ফাংশনাল অ্যানালাইটিক সাইকোথেরাপি আছে, তারপরে আছে যে কম্পেশন ফোকাসড সাইকোথেরাপি। আজকের আলোচনা মূলত হচ্ছে সাধারণত বিহেভিয়ার থেরাপি কি, আচরণগত চিকিৎসা, মানসিক চিকিৎসা পদ্ধতি কি, সেই বিষয়গুলো, সেটার প্রকৃতি, ধরন, বিষয়টা কি সেটা জানা বোঝা। আশা করি আমরা সেটা বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে যে মোটামুটি সংক্ষিপ্তভাবে ওভারঅল এই যে বিহেভিয়ারাল থেরাপিটা কিভাবে ডেভেলপড হলো, কোন কোন ধারা, কি কি অন্যান্য থেরাপিগুলো কি এই থেরাপির মধ্যে অন্তর্ভুক্ত, সেই বিষয়ে ওভারঅল একটি ধারণা দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন, মতামত এবং হচ্ছে কোনো সংযোজন বা ইত্যাদি বিষয় থাকলে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করল। আমরা আচরণগত চিকিৎসা পদ্ধতির আপডেট এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলো, মানসিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত এবং গুছানো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।